দুর্দান্ত গান করলি খাদানে, এবং সেই গান আফটার রিলিজ যেরকম পপুলারিটি পেল, প্রি রিলিজ তোর গান কি সেইভাবে প্রমোট করা হলো? ভাবিনি গানটা থাকবে। ফকিরাকে নিতে চাইছেন এই টাকা বাজে, এটা তো ফোক ডায়েরিজকে নিন, এরকম এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিমির দা আমাকে ফোন করেছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে কেউ না কেউ খেলেছে, আবার যে খেলেছে তাকে নিয়েও কেউ না কেউ খেলেছে। ওয়েলকাম টু শান্তনু টেক, আর আজকে আমার গেস্ট ওয়ান অ্যান্ড অনলি অর্কদীপ মিশ্র। অর্ক, ওয়েলকাম ওয়েলকাম। প্রথমবার আমার মনে হয় যে এরকম একটা ইন্টারভিউ হতে চলেছে, মানে একদম আড্ডার মতো। আর আমাকে একটা কথা বল, সবুজ নামটা অনেকেই হয়তো জানে না, অর্কর ডাক নাম সবুজ, কিন্তু অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকজন ওকে অর্ক বলেই ডাকে। আমার বক্তব্য, সবুজ নামটা কি পছন্দ না? না না, মানে সবুজ নামটা ধর আমার একদম ছোটবেলার নাম। সবুজ নামটা দিয়ে আমার মানে নাম কাকে বলে সবুজটাই আমি জানতাম। আচ্ছা, হ্যাঁ, তো তারপর থেকে সবুজের পর থেকে নাম অর্কদীপ মিশ্র হলো। তো সবুজ নামটা আমাকে 2-3 জন ডাকতো ছোটবেলায়, একদম ছোট থেকে যারা দেখছে তারা 2-3 জন এখনো ডাকে। আচ্ছা, সব থেকে বেশি যেই মানুষটা ডাকতো সে আজকে আর বেঁচে নেই। আমার একটা খুব প্রিয় বন্ধু, তার নাম বিরাজ। ও আমাকে সবুজ বললে আর কি, ওর কথাটা আমার মনে পড়ে। তো এখন সবুজ আমার যে নাম, এটা অনেকেই জানে না, জানবেই বা কেউই জানে না, ম্যাক্সিমাম সবাই অর্ক বলেই ডাকে। ছোটবেলার কথা যখন উঠলো, আমি একটু ছোটবেলা থেকে জিজ্ঞেস করি, মানে অনেকে আবার এটাও জানে না, ও খুব ভালো অভিনয় করে, এবং ওর বাড়িতে তোর বাবার নাটকের দল তো এখনো আছে, তুই সেইখানে নাটকের দলে তুই নাটক করতি, অভিনয় করতি, মানে ওই শিক্ষাটা ছোট থেকেই হয়েছিল যে তোমার মুড কেমন থাক, তোমার শরীর কেমন থাক, তোমার মেজাজ কেমন থাক, মাথার ভেতর সাইক্লোন, অশান্ত সাইক্লোনের মধ্যেও তোমাকে তো মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করতে হবে। একটা অভিনয় শিক্ষা ছোট থেকে, বা জীবনে আমরা অভিনয় করছি। হ্যাঁ, তো কিছুটা শিক্ষা বাড়ি থেকেই পেয়ে গেছিলাম ছোট থেকে। রূপঙ্করদার দলে নাটক করতি, অনেকেই জানে না। ঠিক, রূপঙ্কর বাগচি, উনি একাধারে যেমন গায়ক, ওনার নিজস্ব একটা নাটকের দলও আছে, সেখানে তুই নাটক করতি। হ্যাঁ, মানে ক বছর রূপঙ্করদার ওখানে? আমাদের শুরু হয়েছিল আমি 2014-15 থেকে। আচ্ছা, হ্যাঁ, তো জেহাদ বলে আমাদের একটা নাটক, ঠিক, হ্যাঁ, যেটায় আমার পরম সৌভাগ্য যে দাদার সঙ্গে সময় কাটানোর অনেকটা সুযোগ হয়েছে। অদ্ভুত ভালো মানুষ, এবং শেখা যায়, তুই দেখতে বাধ্য, মানে একটা মানুষ এত ভালো অভিনয় করে। হ্যাঁ, অভিনয়টা মানে অভিনয় তো একটা আর্টিস্ট এতদিন ধরে সে যে গান গাইছে, তার মধ্যে সেই অভিনয় সত্তাটা না থাকলে হতো না। হ্যাঁ, এতটা মানুষের মনে ছুতো না, তাই না? তার অভিনয় সত্তাটা তার ভেতরে আছে। এবং রূপঙ্করদা খুব ইন্টারেস্টিং। রূপঙ্করদার এতটা মিউজিক্যাল। রূপঙ্করদাকে আমি সবসময় বলি যে দাদা, তুমি অনেক গান আছে হয়তো রূপঙ্করদার প্লেব্যাকগুলো অনেকে জানে, কিন্তু রূপঙ্করদার নিজের লেখা, নিজের সুর, এমন প্রচুর গান আছে যেগুলো প্রচুর বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গেয়েছে। তাই অদ্ভুত ভালো গান, অদ্ভুত। যেমন রূপঙ্করদার সুর, ওই গানটা মনোময়দার গাওয়া, আমার বেরঙিনে জীবন, কম্পোজিশন রূপঙ্করদার। বাহ, আমরা কিন্তু শুধু কম্পোজিশন। অর্কর গান শেখাটারও একটা মজার ঘটনা আমি জানি যে অর্ক যখন খুব ছোট, তখন অর্কর মাস্টারমশাই আসতেন এবং অর্ককে গান শেখাতো। মাস্টারমশাই বসে গান গাইছে আর অর্ক গ্রিলের ওপরে উঠে গেছে গান মাস্টারমশাই। তুই নিশ্চয়ই তোর এই ছোট ছোট স্মৃতিগুলো। হ্যাঁ, মানে আমি অনেক মানুষের কাছে, অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, অনেক গুণী মানুষের। তো রবি স্যারের কথা বলছি, আমি যার কাছে নজরুল গীতি শিখতাম। তো স্যার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, মানে গান বাজনার জগতে মিরাকল কি হতে পারে, আশ্চর্যের জিনিস কি হতে পারে, সেটা আমি ছোটবেলায় দেখেছিলাম। উনি আসতেন জিরাট থেকে ক্লাস করাতে আমাকে। বাবা, উনি চোখে দেখতে পেতেন না। উনি চোখে দেখতে পেতেন না। উনি শুধু আমাকে ক্লাস করাতেন না, আমার আগে একজন নৈহাটিতে 2টো ক্লাস করানো থাকতো, না 3টে। জিরাট থেকে আসতেন, তার আগে উনি যেতেন সোমরা বাজার, মানে আমাদের ওই চন্দননগরের ওদিকে। ওখান থেকে আবার কোনো দিন আসতেন বগুলা থেকে, তখন ট্রেনে আসতেন। ওনার না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ছিলেন, যিনি, ওনার একটা ভরসা ছিল, ওনার একটা ঘড়ি। উনি টাইমটা দেখতেন, উনি টাইমটা শুনতেন। তো উনি শুনে উনি ওই টাইমেই নামতেন। ওই টাইম থেকে এসে উনি তাকে ঠিক সময় আমার বাড়ির গেটের সামনে উনি চলে আসতেন। হ্যাঁ, উনি 2 চোখে দেখতে পেতেন না।
তো হারমোনিয়াম বাজাচ্ছি, হারমোনিয়ামটা নিয়ে হারমোনিয়াম আমাকে বাজাতে না দিলে আমি খুব রেগে যেতাম। তো তুই কোথাও কোথাও শুধু হারমোনিয়াম বাজাতেও গেছিস? হ্যাঁ, এরকমও আছে? আমি হারমোনিয়াম বাজিয়েছি, মানে এরকমও আছে হারমোনিয়াম বাজিয়ে উপার্জন করেছি। হ্যাঁ, মানে গান গাসনি, শুধু হারমোনিয়ামটা বাজাতে। গিটার, হারমোনিয়াম। হ্যাঁ, তারপরে স্যারের সামনে আমি হারমোনিয়ামটা বাজাচ্ছি, মানে তখন বাচ্চা তো একটা ব্যাপার ছিল যে ওনাকে দেখাতে হবে, হ্যাঁ, যে আমি ভালো স্টুডেন্ট, আমি হারমোনিয়াম বাজাতে পারি। বাচ্চা ছেলে একদম, হ্যাঁ, ক্লাস 4-5। উনি একদিন ঢুকছেন, ঢুকে অর্ক কিরে কিরে বেটা, এই খুব রাগি মানুষ ছিলেন। आई कैसी रात है जो खुशनशी, अरे अरे आंखों में तेरी, কেকের গান, ওম শান্তি ওম রিলিজ করেছে তখন। আচ্ছা। উনি ঢুকলেন, গাইতে গাইতে ঢুকছেন, ঢুকে উনি হারমোনিয়ামে কী কী কর্ডস বেজে, দেখ বেটা, এই দেখ গানটা শুনেছিস? হ্যাঁ শুনেছি, দেখ কী কী বেজে দেখ। আমি না, মানে শুধু এই গানটা বলে নয়, মানে উনি এরকম করতেন। আরে বাস। মানে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কেন গানটা শুনতে ভালো লাগছে, তখন ওনার সঙ্গে সময় কাটানোর পর থেকে আমি ভাবা শুরু করি, মানে অদ্ভুত তো, এটা অদ্ভুত ব্যাপার, মানে হারমোনিয়ামটা একটা সাবজেক্ট ওনার কাছে। আচ্ছা। গানটা ছেড়েই দিলাম, হ্যাঁ, গান বাজনাটা ছেড়েই দিলাম, তো গান শুনবো, হারমোনিয়াম বাজে, মানে আমি ওনাকে অদ্ভুতভাবে দেখতাম। তো ওনার সান্নিধ্য, ইভেন উনি এতটা ফ্রেন্ডলি, উনি আসতেন, আমার বন্ধু বান্ধবরা না ওনার ফ্যান হয়ে গেছিলো, খেলছি হয়তো, উনি রাস্তা দিয়ে আসছেন, আমার কোনো বন্ধু সেদিনকে হয়তো মোড়ের মাথা থেকে আমাকে দিতে এসছে, তো তারা জিজ্ঞেস করতে, এই স্যারের কী খবর, স্যার কেমন আছেন, মানে এইরকম একটা অদ্ভুত মানুষ। এখন তো তুই স্টার? না না, আমি একদমই স্টার নই। তোরকে দেখার জন্য মানুষ অপেক্ষা করে, হাজার হাজার মানুষ দিন গুনে, আমি জানি তুই এখন সেলিব্রিটি ট্রিটমেন্ট পাস, এগুলো তো পাস, এগুলোই তো পাওয়া। দেখ, এটা আমার মনে হয় না সেলিব্রিটি কথাটা, আমি অনেক সিনিয়রকে দেখেছি, আমার অনেক সিনিয়র, আমি নাম করতে গেলে শেষ হবে না, তো আমি তাদের দেখেছি যে এত সাধারণ মানুষ, হ্যাঁ, এই মানুষটা এত সাধারণ, আর আমরা একটা শো নিয়ে আমরা একটা ফটো পোস্ট করছি সোশ্যাল মিডিয়ায়, মানে আমার মধ্যে এই ব্যাপারটা আমি কোনোদিনই আসতেই দিইনি। আচ্ছা। এবং কী জন্য আসবে, মানে তুই দেখ না, একটা রিয়েলিটি শো করেছি, তার আগে থেকে আমার একটা ব্যান্ড আছে, দ্য ফোক ডায়েরিজ, আমরা অনুষ্ঠান করছি, গান গাইছি। তার আগেও তো তোর ব্যান্ড ছিল, তুই স্কুল লাইফ ইছামতি বলে একটা ব্যান্ড ছিল, যে ব্যান্ডটা পরে আর তুই কেন করলি না, কেন ওই ব্যান্ডটা ইছামতি? তার কারণ ইছামতিরই একজন মেম্বার ফোক ডায়েরিজ এর মেম্বার, তো ইছামতি শুরু হয়েছিল যে ব্যান্ড করব, গিটার বাজাবো, গিটার কিনবো, সাইকেল না গিটার, বাড়ি থেকে বলেছিলাম গিটার। আচ্ছা, বাহ। তখন মনে হচ্ছে যে গান বাজনাটা নিয়ে এগোবো, কীভাবে এগোবো, তখন ইছামতি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমরা 10-15টা রবীন্দ্রসঙ্গীত রিহার্সাল করে আমরা, তারপর ওটা গ্রো করেনি। হ্যাঁ, মানে তখন ব্যাপারটা কিভাবে এগোতে হয়, এই কুট বুদ্ধিগুলো তখন নিছকই গান বাজনা করছি, রিহার্সাল করছি গিটার বাজিয়ে, তো ওটা করে যে মানে কী করবো বুঝতে পারছিলাম না। কিন্তু দেখ, কী করবো তুই তো 2016তেও বুঝতে পারিসনি, যখন তুই সারেগামা থেকে বাদ গেলি। হ্যাঁ, তারপরে ফোক ডায়েরিজ, 16 থেকে বেরিয়ে গিয়ে কি মনে হলো সারেগামা? যখন এখন তো আমরা অর্কদীপকে জানি, অর্কদীপ চ্যাম্পিয়ন, উইনার হয়েছে, সেই সাবজেক্টে আমি পড়ে আসছি, কিন্তু তার আগে অর্কদীপ রিজেক্ট হয়ে গেছিল এই সেম প্ল্যাটফর্ম থেকে। রিজেকশন হওয়ার কারণ তো নাকি তুই খুঁজে পাসনি? হ্যাঁ, মানে তুই কি পলিটিক্স করে বার করে দিয়েছে? না না, আমি এই এখন দেখি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অডিশন, ছেলে মেয়েরা অডিশন দিতে যাচ্ছে, যেখানে সুযোগ পেলে এক দল আর এক দলের নিন্দে, বা সুযোগ না পেলে একরকম লেখা, তাদের কাউকে না কাউকে প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিম, এই গ্রুমার, এই অডিশন যিনি নিয়েছেন তাকে মানে ব্লেম করছেন। হ্যাঁ, তোর সময় কি হয়েছে, তুই রিজেক্ট কেন হয়েছিলি 2016তে? আমার পরে গিয়ে আমি না, ওই সময়টা আমাদের কাউকে ব্লেম করার সাহসটাই হয়নি। আচ্ছা, যে আমি এই জন্য রিজেক্ট হয়েছি। মনে কি হয়, কেন রিজেক্ট? দেখ, রিজেক্ট হলাম, খুব খারাপ লেগেছে, প্রচন্ড খারাপ লেগেছে, একটা জেদ তৈরি হয়েছে। ঠিক, এটুকু হওয়া উচিত একটা শিল্পীর, একটা আর্টিস্টের, এটুকু, মানে আমি নই, বাট যারা গান বাজনা নিয়ে বাঁচি, বা যে কোনো, তুই দেখ না, প্লেয়ারের ক্ষেত্রেও তাই। ঠিক, হ্যাঁ, জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা, সে হয়তো ওই সময় পায়নি, পরে গিয়ে সেটা ক্লিক। একটা আমি বিশ্বাস করি না, একটা সময় তোমার কাজের প্রতি নিষ্ঠা, যেটা চেষ্টা করছি, আমি এখনো মনে হয় আমি এত কিছু পাওয়ার যোগ্য নই। কি বলিস? একদম যোগ্য নই, মানে আমি আমার চাহিদার তুলনায়, বা আমি আমার
কোয়ালিটির তুলনায় অনেক বেশি কিছু পেয়েছি, এটা আমি মনে করি। মানে এটা সত্যি সত্যি, মানে এটা আমার মনে হয় যে আমি আরও কী করে গান বাজনাকে সময় দেবো, আরও কী করে নিজের কাজকে মানুষের কাছে পৌঁছানোর, মানে ভালোভাবে পৌঁছানোর একটা প্রস্তুতি নেব, নিজের পেছনে, নিজের গানের পেছনে, নিজের মিউজিকের পেছনে, প্রোডাকশনের পেছনে সময় দেবো। খামতির এই লাইভ শো, নিজের লেখা, নিজের কম্পোজ করা, এগুলোর প্রতি আরও অনেক সময় দেওয়া দরকার। এই আড়ম্বরের মধ্যে না কোথাও গিয়ে আসল জিনিসটা একটু চাপা পড়ে যায়। এটা এই উপলব্ধিটা আমার হচ্ছে বেশ কিছুদিন ধরে, যে আমাকে আরও কাজ করতে হবে। অর্ক যখন এখন গান গাইতে ওঠে তার পেছনে প্রায় কতজন তোদের ব্যান্ড মেম্বার বল? ব্যান্ড মেম্বার তো থাকে ধর আমাকে নিয়ে 6 জন, তোকে নিয়ে 6 জন, মোটামুটি 5 জন তোর সাথে পেছনে, আরও প্রোডাকশন টিম ওটা তো আলাদা। অনেকজন। কিন্তু যখন ও শুরু করেছিল, অর্কর বাবা অর্কর সাথে তবলা বাজাতো। কাকু 20 বছর তবলা শিখেছেন বা বাজিয়েছেন। একটু মানে সেই সময় তো তোর সাথে তো কাকু সমস্ত কিছু করতো। বাবা বিশ্ব কাকা বলে, বাবারই আমার নিচের ফ্ল্যাটে থাকেন উনি, বিশ্ব কাকা। হ্যাঁ, তো ফ্যামিলির মতন, আমার বাবারই মতো। তো বাবা, বিশ্ব কাকু, আরও কয়েকজন মানুষ যারা আমরা রিহার্সাল করতাম, তখন কিন্তু অনেক অনুষ্ঠান করতাম, ছোট বয়স থেকে খুব পাকা ছেলে ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে না, এটা এইভাবে বাজাতে হবে, এটা সবাই খুব বিরক্ত হতো, কিন্তু ওই আর কি। তো গান বাজনা করতাম, গান শুনতাম, গান শোনাটা রয়ে গেছে, গান। তো এটা 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 বাজছে, এটা বাজছে, এটাকে তোমাকে বাজাতে হবে। তখন তো এত অপশন ছিল, ইউটিউব থেকে দেখাবো। একবার আমি শুভেন্দু স্যারের কাছে যখন ক্লাস করতে যেতাম, আমি গান রেকর্ড করতাম না। আচ্ছা। উনি বলতো মাথায় নিতে হবে। আমি গান লিখতাম, নিয়ে চলে আসতাম, পরের সপ্তাহে ক্লাস করতে গিয়ে শোনাতাম। হ্যাঁ, বাহ, মাথায় নিতে হবে। টেপ রেকর্ডার অনেকেই রেকর্ড করতো। তো একটু ওনার বক্তব্য ছিল যে আমার বাড়ি থেকে বাবাকে ডেকে উনি বলেছিলেন যে ও একটু ব্যতিক্রমী। ও মাথা দিয়ে গান গায়। হ্যাঁ, একটু ব্যতিক্রমী। হ্যাঁ, কে বলেছে এটা? হ্যাঁ, ওকে একটুখানি যত্নে রেখো। তো আমি এখনো তোর আমি 1000 নাম্বার তোকে ফোন নাম্বার আমি বলে দিতে পারবো, আমার প্রিয় বন্ধুর নাম্বার। হ্যাঁ, আমি সেভ করি না এখনো। নাম্বার সেভ করি? সেভ করি না। আমি তোকে এক্ষুনি প্রমাণ দিতে পারি, আমি কোনো বন্ধুকে ফোন করছি, হ্যাঁ, নাম বলছি, আমি তাদেরকে ফোন করবো, ডায়াল করবো ফোন নাম্বার দিয়ে। উড়ে তেরি। আমি একবার যেটা দেখে নিই চোখ দিয়ে, আমি সেটা আর বলি না। ফোক গান ছাড়াও আরো অন্যান্য গান খুব ভালো গাইতে পারিস, খুব ভালো গায় ও, কিন্তু কখনো সেই গান শোনার সুযোগ এখন তো দর্শকরাও লাইভ শোতে গাইছিস তুই এখন অনেক ধরনের গান। তো মানে সবাই না, ও আচ্ছা অর্ক মানে যে ছেলেটা ফোক গায়, আচ্ছা অর্ক মানে যে ছেলেটা ওই পার্টিকুলার সারেগামা পা থেকে বেরিয়ে এসছে, এই যে ট্যাগ, তোর একটা নিজস্ব ব্যান্ড আছে, তোর নিজস্ব একটা ট্যাগ আছে, কোনটা শুনলে তুই বেশি খুশি হস, সারেগামা পার অর্ক না ফোক ডাইরিজ? কোনো কিছুতে আপত্তি নেই। দেখ, সত্যি বল, আপেক্ষিক না, ডোন্ট বি কমপ্লিকেটেড। মানুষের দৃষ্টিভঙ্গিটা, আচ্ছা তোকে আমি যদি সারেগামা পার অর্ক শুনতে ভালো লাগবে না? আমার ভালো লাগবে। ও ফোক ডাইরিজের অর্ক না সারেগামা পার অর্ক? দেখ, ফোক ডাইরিজ আমার নিজের ব্যান্ড। আমাকে বল কোনটা শুনলে তোর ভালো লাগে? দুটোই ভালো লাগবে। এটা তো ইচ্ছাকৃত। না না না, দুটোই ভালো লাগবে, কারণ সারেগামাপা আজকে আমি তোকে বলছি, শোন, খুব বাস্তব বলছি আমি এটা। আজকে যেই ফ্ল্যাটটায় বসে আছি, এই এত আলো টালো জ্বালিয়ে বসে আছি সেজে গুজে, লাইফটা না এতটা স্মুথ নয়। তো সারেগামাপা একটা বিরাট বড় পার্ট। এটা আমি কেন, যারা আমরা সারেগামাপা করেছি, এবার অনেক ছেলে মেয়ে আছে, আমি তোকে বলছি, অনেক ছেলে মেয়ে আছে যাদের হয়তো সারেগামাপা করার পরও তারা কিছু করেনি, এমন নয় যে তারা কাজ পাচ্ছে না বা এরকম কিছু, হয়তো তারা জব করে একটা কোনো, বা তারা একটা অন্য কাজ করে, সারেগামাপাটা করেছিল, এরকম নয়। যারা গান গাইবে ভেবে, যারা কাজ করবে ভেবে এসছে, সারেগামাপা তাদের একটা বিরাট বড় প্ল্যাটফর্ম দিয়েছে। তুই তাহলে শুধু অর্ক হয়ে যাস না কেন? তুই আমার ফেসবুক প্রোফাইল খোল, এবং এটাও আমি কেউ তো কখনো জি বাংলা সারেগামাপা উইনার তুমি দাও না কেন এরকম বলে, আমি জি বাংলা আমি ওটা বলছি না, আমি বলছি না, ম্যাক্সিমাম সবাই বলে শুধু অর্ক আসতে চায় না, মানে যারা চায় যে সারেগামাপার অর্ক আসুক, তুই সেই শোটা করিস না, ফোক ডায়েরিজের অর্ক হয়ে থাকতে চাস, এটা কেন? এটা দেখ, একটা ব্যান্ড একটা নিজের সন্তানের মতো। আর সারেগামাপাটা যে তোকে সবকিছু দিল? সারেগামাপা একটা অভিভাবকের মতো। আচ্ছা, তাহলে তুই অভিভাবককে সাথে রাখতে চাস না? অবশ্যই রাখতে চাই। তাহলে সারেগামাপা অর্ক হয়ে যাস না কেন? না, সারেগামাপার তুই যেতে গেলে, তোর শো পেতে গেলে সবাই ফোক ডায়েরিজকেই ডাকতে হয়। তুই নিজে বলিস যে আমি একা শো করব না, মানে যারা তোকে পছন্দ করে, যারা তোকে সারেগামাপা, তুই বিভিন্ন অর্গানাইজারদেরও ফোন করেছিলি নাকি? না, তুই তো করতে চাস না।
হ্যাঁ আমি ভেবেছি একটা আমার আমার তুই রিজেক্ট করে আমি দিস করেওছি। না, তুই রিজেক্ট করে দিস। আমি তুই এখন ডাইরেক্ট বলিস চেষ্টা যে করছি। আমাকে যদি শো করাতে হয় তাহলে আমার গোটা টিম যাবে, দ্যাট ইজ কল ফোক ডায়েরিজ, আমি এখন নট সারেগামাপা। না এখন আমি এটা আমি তাও করেছি, আমি সারেগামাপা ব্যান্ডের সঙ্গে শো করেছি না না না, ওই সেটা মানুষগুলোর সাথে দারুণ সম্পর্ক আমার। তুই তো তার চাপে পড়ে না, না, করেছিস চাপে সেগুলো। পড়ে চুপ করিনি, কর, না। সেগুলো তুই চাপে পড়ে না, না, করেছিস। চাপে পড়ে ওই মানুষগুলোকে আমি ওই টাইমটায় ভালোবাসা প্রচুর আর কিছু শিখেছি। একসাথে বহন করে নিয়ে যাওয়া দুটো আলাদা। আমি বহন করি। সারেগামাপা যদি তোর কাছে অভিভাবক হয় তাহলে তুই মঞ্চে আরে অভিভাবককে নিয়ে উঠিস না কেন? সারেগামাপা আমাকে একটা বিরাট বড় পরিচিতি দিয়েছে, ঘরে ঘরে পরিচিতি দিয়েছে। হ্যাঁ একটা আমি তো বলছি দিয়েছে, বিতর্ক দিয়েছে, আমি অর্ক, বলছি মানে আমি মানুষ অর্ককে দিয়েছে চিনেছে। এবার অর্ককে যেভাবে চিনলো, অর্ক সেইভাবে স্টেজে উঠতে চায় না কেন? হ্যাঁ আমি স্টেজে ওই লুকটা বলছিস তুই? আমি লুক বলছি না, লুঙ্গি। আমি ওইসব বলছি না, আমি বলছি সারেগামাপার অর্ক উঠতে চায় না, ফোক ডায়েরিজের অর্ক স্টেজে উঠতে চায় কেন? মানে অ্যাকচুয়ালি ফোক ডায়েরিজের সঙ্গে যেভাবে পারফর্ম করতাম ওটাই আমি। আচ্ছা সারেগামাপার সারেগামাপার সেইভাবে তুই থাকবি না। না 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 না, আচ্ছা, মানে সারেগামাপা যে সম্মানটা দিয়েছে, এবং তুই তো অভিজিৎ দাকেও মিট করেছিস, আর যাকে ডিরেক্টরিয়াল টিম প্রত্যেককে মিট, রথিদা, সৌমিনদা, Exactly. কল্যাণদা, ঝুমুরদি, দেবদা, মানে আমি আরো অনেকের নাম করতে পারছি না, কিন্তু ওই প্রোডাকশন টিম ওই একটা বছর আমরা যেই, আমাকে শুধু নয় মানে প্রত্যেককে যেভাবে যত্নে রেখেছে আমাদের, সিরিয়াস, তুই ওখান থেকে অনেক কিছু পেয়েছিস, প্রচুর কিছু পেয়েছি। তোকে ভালো শিখিয়েছে, তোকে ভালো বড় করেছে, উপার্জনের একটা বিরাট পথ দেখিয়েছে, আইডেন্টিটিও দিয়েছে। দিয়েছে তো অবশ্যই সবকিছু দিয়েছে। অবশ্যই তাহলে তাকে দিয়েছে। ছাড়া তুই স্টেজে উঠিস? তাকে ছাড়া উঠি না আমি, মানে কোথায়, কোন জায়গায়, কোন স্টেজে তোকে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, এটা কিন্তু পোস্টার কখনো হয় না অন্যান্য যারা শিল্পীরা ওঠে তারা তো বলে সারেগামাপা খ্যাত অর্ক বা সারেগামাপার অমুক শিল্পী আছে। এটা আমি এটা আমার একটু আপত্তি আছে, এটাতে সারেগামাপার কোনো দোষ নেই। আমি বলছি তুই চাস না কেন? আমি চাই, আমি সারেগামাপা আমাকে আমার লাইফের, আমার গান বাজনার জগতে চলার পথে একটা পার্ট, যেই পার্টটাকে আমি তুই নিয়ে যেতে চাস না? না 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 না, যেই তাই জন্য স্টেজে উঠিস না, যেই এটা সত্যি কথা। পার্টটাকে আমি বেস করে এগোচ্ছি জীবনে। আরো একটা কথা সত্যিটা, ওটাই কিন্তু আমার ফোক ডায়েরিজ তুই সারেগামাপার আগে থেকে করেছিস, সে কারণে তুই ফোক ডায়েরিজকে নিয়ে উঠতে চাস। এটা হচ্ছে হতে পারে। না না না, আমি তোকে বলছি শোন। আচ্ছা, আমি কোনো কন্ট্রোভার্সিতে যখন পারফর্ম করছি, যখন আমি কাউকে ছোট করছি না, আমি অনেক ছোট করার কিছু নেই, এটা তো প্রচুর ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেছি, এটাই বলতে চাইছি। কিন্তু যখন আমি আমার ব্যান্ড মেম্বারদের সঙ্গে পারফর্ম করছি, ওই লাফিয়ে সেটা তোর একটা ভাইব, একটা ওই সেটা তুই সারেগামাপার, আনন্দটা, সেটা তুই অন্যান্য যারা যদি কেউ বাজায় সোলো গান সেটা ফোক পাবি। ডায়েরিজ কোনোদিন থাকলো না, আমি বলছি তোকে থাকলো না, ওকে বিরাট ঝামেলা হয়ে এটা তো অনেক পরে হতেই পারে, সবকিছুই হতে পারে। তখন তুই সারেগামাপার হয়ে যাবি না, তখন ধর আমি যাদের সঙ্গে পারফর্ম করছি তখনও কিন্তু আমি এই ভালো লাগাটা আমার থেকে যাবে ফোক ডায়েরিজে। দূর এসব বাজে কথা। এই ব্যান্ডের সঙ্গে তুই ভাবতে পারছিস না প্রশ্নে এইটা। আসছি, যে সময় চ্যাম্পিয়ন হয়ে আসলি, উইনার হয়ে আসলি, মানুষের নাম হয়, তোর সব থেকে বেশি নামের চেয়ে বেশি বদনাম হয়েছে এবং লোকজন যথেষ্ট সংশয় প্রকাশ, ওই টাইমে তোর সঙ্গে একটা ইন্টারভিউ আছে আমার। রাইট সেই সময় মানে লোকজনের সংশয় আছে যে তুই কি টাকা দিয়ে উইনার হয়েছিলি? প্রচুর টাকা দিয়ে জিতেছি। আচ্ছা, না এটা অনেকের প্রশ্ন কিন্তু। ও আচ্ছা, জি না এবার ব্যাপারটা হচ্ছে দেখ, মানে ওই সময় দাঁড়িয়ে আমি, যদিও আমার বয়সের তুলনায় অনেকটাই ম্যাচিওর, তুই সোশ্যাল মিডিয়া কীভাবে হ্যান্ডেল করেছি ওই টাইমে আমি খুব কেউ একটা নেগেটিভ কমেন্ট করেছে, আমার বাবা আমাকে নিয়ে একটা বাজে কমেন্ট করেছে, আমি সেখানে একটা সুন্দর রিপ্লাই, ভালোবাসা নেবেন। আরে ভাই, আমি নিজেই অবাক হয়ে গেছি আমি জিতেছি। হ্যাঁ মানে আমি যে বিরাট কিছু একটা করে নিয়েছি, সারেগামাপা জিতে গেছি। তুই কি ভাবিস নি যে তুই জিতবি? আরে আমি সত্যিই ভাবিনি, মানে ভাবিনি বলতে আমি যে, মানে কি বলবো, আমি যে কোনো একটা মানুষের তো টার্গেট থাকে, আমি এই রিয়েলিটি শো আমাকে গেছি মানে আমাকে জিততেই হবে, কারেক্ট আমাকে জেতার জন্য প্রচুর, আমি এমনি গান বাজনা নিয়ে একটুখানি কোনো কিছু গাওয়ার আগে হোমওয়ার্ক করি, প্রচুর চিন্তা করি, আমি প্রচুর শুনি, প্রচুর ইয়ে করি, কিন্তু আমি পারফর্ম করার সময় কুল প্রচণ্ড, মানে ওই শুধু তার আগে পর্যন্ত চিন্তা, ওইটুকু জায়গায় মানে ওই মঞ্চটায় গেলে আমি চেষ্টা করি যতটা আমার বেস্ট দেওয়া। আমি রোজ ভাবতাম এটা আমার লাস্ট এপিসোড, আজকে আমার লাস্ট এপিসোড। আচ্ছা একটা কথা বল, একটা সময় তুই গিয়ে ঠিক করেছিলি যে আমি আমার ট্রফিটা দিয়ে দেবো, আমি ট্রফিটা রিটার্ন করে দেবো, এরকমও তো তোর মানসিক? মানে হ্যাঁ, মানে আমি সত্যি কথা বলছি, মানে আমার যে আমার নতুন করে হারানোর কিছু নেই। আচ্ছা, আমার মতো অনেক অর্ক আছে যারা প্রচুর কি বলবো,
স্ট্রাগলের কথা আমি বলবো না, বিরাট একটা ইয়ে করে, ওই স্ট্রাগলটা প্রত্যেককেই করতে হয়। ওই না পাওয়াগুলো না থাকলে না জীবনে পাওয়ার আনন্দটা থাকে না। হ্যাঁ, ওই না পাওয়াটা, ওই রিজেকশন, তুই বললি না সারেগামাপা থেকে বাদ হয়ে গেছিলাম 2016 সালে, আমি তারপরে ভেবেছি যে আমার কি করা উচিত, আমার ভবিষ্যতে সারেগামাপায় আবার গিয়ে আমি জিতবো এটা ভাবিনি। আচ্ছা, গান বাজনা নিয়ে আমি এগোতে চাই। সারেগামাপাটা আমার হলো না। আচ্ছা, সারেগামাপার আমি এখান থেকে আমি সারেগামাপাটা দিয়ে আমার এগোনো হলো না। ওকে। এটা ছাড়া আর কি অপশন আমার কাছে খোলা রয়েছে, কোন কোন দিকগুলো খোলা রয়েছে? ব্যান্ড, ফোক ডায়েরিজ, মিউজিক ভিডিও, বিভিন্ন জায়গায় যাওয়া, ভেবে এনে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ইউটিউব থেকে মানুষের ভালোবাসা তুলে আনা, পরিচিতি বের করা। ঠিক। তো কোনো আক্ষেপ হয় না? মানে বহু মানুষ এরকম আমি জানি যে তোর পাশের বাড়ির মানুষ, তোর চেনা পরিচিত মানুষজন, তারা অবধি বলেছে যে অর্ক যা গান গিয়েছে সেটার থেকেই উইনার হওয়া যায়, জাজমেন্টের কিছু একটা ব্যাপার, অর্কর সাথে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে। তোর বাবার কাছে ওই বিষয়টা এসেছিল? আমার বাবার জি বাংলারই একজন কোন একটা বাইট শুট থাকে আফটার, মানে সারেগামাপা যখন শেষ হলো যেদিনকে, ওই দিন রাতে তো একটা ইন্টারভিউ হচ্ছিল মা বাবার। তো আমার বাবার তখনও খুব একটা উচ্ছ্বাস ছিল না, কোনোদিনই ছিল না। তো বাবা জানে যে গান বাজনাটা করবে যাই হয়ে যাক। বাবা বলেছে যে, সে আমাকে পরে বলছে যে কাকুর একটা রিপ্লাই খুব মজার, যে হ্যাঁ কাকু জিতেছে, হ্যাঁ জিতেছে। ও যে জিতে বিরাট কিছু করে নিয়েছে এমন নয়, গান বাজনাটা করতে হবে, গান বাজনা নিয়ে এগিয়ে যাবে, দেখা যাবে সেটা কি করবে, ওটা ওর ব্যাপার। মানে হ্যাঁ, মানে সারেগামাপাটা একটা পার্ট আমার লাইফের। পার্ট। হ্যাঁ, সারেগামাপা যে আমি জিততে চেয়েছিলাম বা বিরাট একটা জবাব দিয়েছি, এটাও তো পার্ট। সবাই উইনার হতে চায়, হাসি মুখে থাকতে চায়। তোর ক্ষেত্রে উল্টোটা হয়ে গেছিল, সেটা তোকে এফেক্টও করেছিল, যথেষ্ট এফেক্ট করেছিল। একটা তখন আমার বয়স আরো 4 বছর আগে। কারেক্ট। আরো 4 বছর আগে স্বাভাবিকভাবে তারপরে বুঝলাম যে ব্যাপারগুলো, তারপরে এই 4 বছর পরে এসে আজকে যেটুকু একটা নিজের বাড়ি বানিয়েছি, ঠিক, নিজের লাইফ চেষ্টা করছি, আরো অনেক কিছু করার, আরো অনেক কিছু, মানে ভবিষ্যতে যাতে আমাকে চিন্তা করতে না হয়, এটা প্রত্যেকের করা উচিত। আমি আমার বন্ধু বান্ধবদেরও বলি, হ্যাঁ আমাদের জীবিকাটা তো খুব আনসার্টেন। তো সেক্ষেত্রে এই দায়িত্বগুলো নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি বা আমার ফিউচার প্ল্যানিং, তো সব কিছু নিয়ে একটা আমাদের প্রত্যেকেরই উচিত এইটুকু জিনিসকে গুছিয়ে রাখা, গোছানোর চেষ্টা করা। তো আজকে এতদিন পরে এসে একটা বাড়ি বানিয়েছি। বাড়িটা তো আমি নিজের মতো করে সাজিয়েছি, এবং এইটা পুরোটাই যেই মানুষগুলো আমাকে অনুষ্ঠান করতে দেখেছে আমার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে অনুষ্ঠান করেছি, ব্যান্ড নিয়ে অনুষ্ঠান করেছি, ঠিক, ছবির গান প্লেব্যাক করেছি, নিজের গান বানাচ্ছি, চেষ্টা করছি যদি অন্যভাবে আর একটা দিক খুলে যায়। ছবির গানের কথা উঠলো, এখানে আমার একটা বড় প্রশ্ন। তুই দুর্দান্ত গান করলি খাদানে, এবং সেই গান আফটার রিলিজ যেরকম পপুলারিটি পেল, প্রি রিলিজ তোর গান কি সেইভাবে প্রমোট করা হলো না? তোর কি মনে হয় সেটা? না না না, আমার কোনো আক্ষেপ নেই, আমার সত্যি কোনো আক্ষেপ নেই। আচ্ছা। এবং রাধারানী কি বুকে পাথর চেপে ধরে বলছিস? না না, অ্যাকচুয়ালি কি হয়েছিল, রাধারানীর সিনটা তো যারা মুভিটা দেখেছে, ওটা রিভিল করাটা সিনেমার জন্য একদম ঠিক নয়। না, সিন রিভিল করা আর গান রিভিল করা দুটো আলাদা। গান তো অবশ্যই, কিন্তু প্রমোশন, আমরা খাদান বলতে মিউজিক রিলিজের কিশোরী গানটা এত মানুষ ভালোবেসেছে, তো সেটা তো মানে তার জন্য তখন মনে হয় না যে কিশোরী গানটা অনেক বেশি করে প্রমোট করার জন্য লোকে ভালোবেসেছে? না না না, এরকম কোনো ব্যাপার না। কিশোরী গানটাও অসম্ভব একটা ভালো গান। ঠিক। হ্যাঁ, রথিদার গাও আমার একদম, নো ডাউট, নো ডাউট। হ্যাঁ, আর দেবদা ওই গানটায় খুব ভালো ডান্স করেছে, ঠিক, সুন্দর দেখতে লাগছে। রাধারানীটা আমার মনে হয় কিশোরীর, মানে প্রত্যেকটা মানুষ যারা কিশোরী শুনেছে, হ্যাঁ আমি লাইভ শোতে গিয়ে বুঝতে পারছি রাধারানীও বেশ ভালো মানুষ শুনেছে, প্রিয় হয়েছে। মানে আমি সত্যি ভাবিনি, আমি জানতাম না জনপ্রিয়, কিন্তু কোথাও গিয়ে একটা তোর কি মনে হয়, অনেককেই আমি কানাঘুষে বলতে শুনেছি যে অর্ককে না প্রমোট করা হলো না, অর্কর গানটা খুব ভালো কিন্তু অর্কর গানটাকে সেভাবে না না। আজকে দেখ না, তুই প্রচুর রিলস হচ্ছে, হ্যাঁ প্রচুর, তোর তুই সেটা তো আফটার রিলিজ হচ্ছে, কারণ খাদানের প্রমোশন ইজ আ হিউজ প্রমোশন। না, মিউজিক রিলিজেও গিয়ে করেছিস ডেফিনেটলি,
কিন্তু এবং ভীষণভাবে সাপোর্ট করেছে। তুই দেখ না, যদি সেরকমই কিছু হতো গানটাই থাকতো না, আমি তো ভাবিনি গানটা থাকবে। আচ্ছা, কারণ এরকম ছবির গান আমরা যারা গান বাজনা করছি, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, তারা প্রত্যেক মানে এমন হয় প্রত্যেক মাসে 2টো করে ছবির গান গাইছি। হ্যাঁ, মানে আমি ছবির গান প্রচুর গেয়েছি। এবার ছবির গান গেয়ে আমি ধরে নিতে পারছি না। এবং আমি কেন, এটা অনেক বড় বড় শিল্পীরাই মানে নিজের শিওর হতে পারে না যে গানটা থাকবে কি থাকবে না, এটা ডিপেন্ড করে অনেকে। তো আমি ভাবিনি গানটা থাকবে। আচ্ছা, কেন অনেক দিন আগে গেছিলাম, আচ্ছা প্রচুর দিন আগে। গানটা রথিতা যেভাবে গাইছে, হ্যাঁ, তো কিভাবে হলো এই গানটা? রথিতা ডাকলো একদিন। আচ্ছা, প্রথম দিন গেলাম, প্রথম দিন গিয়ে গানটা অনেক অনুষ্ঠান ছিল, তার আগে অনুষ্ঠান ছিল, গিয়ে গলা বসা, রাতে গেছি, খাইতে পারিনি। বললো তারা তুই কালকে সকালে ভাইব্রেশনে আয়। আপাতত আমি বাড়ি গেলাম আমার যাদবপুরের ফ্ল্যাটে, গিয়ে ঘুমোলাম, সকালে উঠতে পারিনি, যেতেও পারি না। দাদা গলা ঠিক হয়নি, বলে ঠিক আছে তুই আবার রাতে আয়। রাতে গিয়ে ঢুকলাম দাদার বাড়ি অনেক রাতে, তখন থেকে গাওয়া শুরু হলো ওই দিনকে। আর দাদা যেভাবে হেল্প করেছে, দাদা যেভাবে হেল্প করে, এবং শুধু আমি তোকে, তুই রথিদাকে অনেক ভালোভাবে চিনিস। রথিদার মধ্যে একটা যেটা ব্যাপার, মানে আমি যখন আমার মনে হয় না আমার কিছু হবে না লাইফে, কি করছি, কিছুই পারবো না, আমি কয়েকজন মানুষের মুখ আমার মনে পড়ে, যেমন তার মধ্যে রথিদা একজন, আর কয়েকজন বন্ধু, হ্যাঁ, অভিভাবক, টিচার, হ্যাঁ, যাদের মধ্যে একটা পজিটিভ ভাইব আছে। এবং আমার কথা না, এটা রথিদার বিষয়টা নিয়ে তোকে এটা প্রত্যেকেই বলবো, রথিদার কারেক্ট। তোর ব্যান্ডের সাথে আরো একটা খ্যাতনামা ব্যান্ডের নাকি কম্পিটিশন চলে, সেইটাও কি সত্যি? মানে এই আমি নাম বললে আমি জানি তুই এখন সমীহ করবি, কিন্তু ইন্ডাস্ট্রির বাজারে এটা হয়েই থাকে, টাকা খবর আছে নাকি ফোক ড্যাডিজ ভার্সেস ফাকিরা। এরকম তো হয়েছে, মানে ফকিরাকে নিতে চাইছেন এই টাকা বাজেট, ফোক ডায়েরিজকে নিন এরকম। কোথাও গিয়ে তোর সাথে ফোক ডায়েরিজের তুই চাস না এটা, তুই মানসিকভাবে এটা বিশ্বাসই করিস না, কিন্তু যারা আমরা শো দেখতে যাই, যারা শো অর্গানাইজ করেন, তাদের মধ্যে নাকি এটা হয়, এই বেচা কিনির বিষয়, এটা পুরোপুরি ব্যাপার। কিন্তু মানে এটা তো তুই জানিস, ফকিরার মেম্বাররা অনেক সিনিয়র। না আমি জানি, কিন্তু তুই এই খবরটা জানিস, তুই এটা জানিস তো? এত কিছু কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তিমিরদা আমাকে ফোন করেছে, কিরে কি হয়েছে, ঠিক আছিস তো? কি দাদা থ্যাংক ইউ দাদা, বলো, হ্যাঁ বাদ দে এগুলো। তিমিরদা ফোন করেছে আমাকে, একদম ভাবিস না এগুলো, চ আড্ডা মারি বসি, সত্যি ফোন করেছে। কিন্তু তোদের কেন হয় এরকম ভাবে কেন যে ফোক ডায়েরিজ ভার্সেস ফকিরা? আমরা মানে কুনালদা, বান্টিদা, হ্যাঁ, চয়নদা, আমি মানে একদম ক্যামেরার সামনে বলছি, অনেক কাজ ফকিরা করতে পারেনি। ফকিরা ফোক ডায়েরিজকে সেখানে রেফার করেছে, ফোক ডায়েরিজের নাম সেখানে বলেছে ওদের ডাকো, হয়েছে এটা। আচ্ছা, তোরাও করিস? ফকিরা এই মুহূর্তে ব্র্যান্ড না, ব্র্যান্ড তো ডেফিনেটলি। আমি বলতে চাইছি এই কম্পিটিশনটাতে তুই কিভাবে দেখিস, মানে এটা কি সত্যি তোর সাথে প্রতিযোগিতার মধ্যে পড়েই না এটা? আচ্ছা, এটা ক্রিয়েট করা, হ্যাঁ, প্রতিযোগিতার মধ্যে পড়েই না, এটা মানুষের তৈরি করা, এটা মানুষরা তৈরি করে। কারণ এবং আমি বলি, আমরা সাউথে থাকা যাবে থেকে শুরু করছি 5 বছর, আমরা মাঠে খেলি একসঙ্গে। মানে ফকিরার সাথে ফোক ডায়েরিজের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু লোকজন, আমি বলছি মানে হয়, কিন্তু লোকজনের কাছে এরকম হয়ে যায় যে আচ্ছা ফকিরা, আচ্ছা ফোক ডায়েরিজ। এটা মানুষজন না কিছু জিনিস যেমন বানিয়ে নেয়, এবং আমার মনে হয় বানিয়ে নেওয়াটা ঠিক আছে, খবরে থাকা যাবে। আচ্ছা, কিন্তু ফকিরা অনেক না আমি সিনিয়র দাদারা, একটা ভীষণ ভালো সম্পর্ক আমার সঙ্গে, আমাদের মেম্বারদের সঙ্গে। হ্যাঁ, আমরা একসঙ্গে খেলি মাঠে, কুনালদা, বান্টিদা, তিমিরদা, আমরা খেলি একসঙ্গে। রাইট, তোদের নিজস্ব কিছু মাঠের মধ্যে প্রচুর। তিমিরদা ব্যাট করছে, স্লেজিং করেছি, তিমিরদা কিছু হেভি খেলে তিমিরদা, হ্যাঁ, তো আউট হয়ে গেছে। কুনালদাকে আমি 1 ওভারে 28 রান নিয়েছি, তো অ্যাপ্রিসিয়েট করা, অর্ক কি ভালো খেললি। তুই ব্যক্তিগতভাবে কার ফ্যান? আমি সবার ফ্যান। এটা হয় আমার বন্ধু বান্ধবদের ফ্যান, আমাদের সমসাময়িক যারা গান বাজনা করছে। কার ফ্যান তুই? দেখ, আমাদের প্রত্যেকের একটা আইডল থাকে তো, মানে আমি একে ফলো করি বা এর মতো একে আমি মানি।
আমি সত্যি কথা বলছি, আমি জানি না সে কতটা জানে। আমি তার সান্নিধ্যও পেয়েছি, সামনাসামনি গিয়েও অনেক ছোটোবেলায় গেছি তার ওখানে, তার কাছে গেছি। হ্যাঁ, এখনও তার শো দেখতে যাই আমি থাকলেই। ওই লোকটা আমার মানে ওনাকে দেখে শিখেছি। কলেজ লাইফে আমি যেতাম, ওনার অনুষ্ঠান থাকলে আমি দেখতে যেতাম। কে তিনি? স্টেজের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে মানুষটা, এই মানুষটা একটা কিছু। কি? শিলাজিৎ মজুমদার। এই মানুষটা একটা কিছু, মানে এই মানুষটা, মানে মানুষ যদি কথাও বলে যায় গাইতে গাইতে, মানে আমার মনে হয় না আমার নতুন করে বলার কিছু দরকার আছে। ওই মানুষটা ওটাই ওটাই মনে হয় যে ওই ভুলটাই হোক, পরের দিন অনুষ্ঠানে গিয়ে বলছি শিলুদা যদি এই জায়গাটা ভুলে যায় আমার ভালো হবে। খুব মানে এত মিউজিক্যাল একটা মানুষ, এত ভালো কথা বলে। তুই তো একটা সময় ওনার মানে শিলুদার বাড়িতে নিয়মিত তো যাতায়াত ছিল। অ্যান্টেনে আমি গেছি নিউ গড়িয়া। আমাকে আবির্ভাবদা নিয়ে গেছিলো। আবির্ভাবদা, আমি, আমার আরও কিছু বন্ধু বান্ধব, সেখান থেকে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হয়েছে ওখানে অ্যান্টেনা থেকে। হ্যাঁ, আর শিলুদাকে হয়তো এখন অনেক দিন হয়ে গেল আমি যাই না, আর যাচ্ছি না। হ্যাঁ, ব্যস্ততা হোক বা যাই হোক, ওই মানুষটা না, তো আমি সবসময় ওই মানুষটাকে শুনি। শিলাজিতের কথা উঠলো, আমি শিলুদার একটা গান, মানে শিলাজিৎ মানে তোর কাছে কোন গানটা? শিলাজিৎ দা মানে প্রচুর গান। মানে তোকে যদি ধর শিলাদাকে ডেডিকেট করে তুই শিলাজিতেরই একটা গান গাইবি, কোন গানটা গাইবি? দুটো লাইন একটু শোনা। দিনে রাতে নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর। দিনে রাতে নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর। প্রেম যেন ওয়েসিস, তাকলাম আকানে। প্রেম যেন ওয়েসিস, তাকলাম আকানে। প্রিয়তমা দূরেরই নগর। দিনে রাতে নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর। কিয়া বাত! গিটারটা নিলি, গানটা গাইলি, আমার চোখটা এখানে চলে গেল। গিটারের এখানে লেখা অনেক অনেক শুভেচ্ছা দাদার তরফ থেকে, নিচে সৌরভ গাঙ্গুলির সিগনেচার। এই একটা মানুষের মুখ মনে পড়ে, যেই মানুষগুলোর কথা বলছিলাম। এই মানুষটার সঙ্গে জি বাংলার সারেগামাপা করার আগে পর্যন্ত কোনোদিন ভাবিনি। আমি স্বপ্নে দেখতাম, মনে হতো যে নিজের মানুষ। আচ্ছা, এই মানুষটাকে যখন পলিটিক্স একটা এরকম খেলার জগতে একটা বিরাট বড়, তুই জানিস, তো সেখানে গিয়ে মনে হচ্ছিল কিরণ মোড়ে আর ব্রেক চ্যাপেলকে না সামনে পেলে না মানে হাত ফাত চালিয়ে দেবো আর কি। আমি কেকেআরের হয়ে শ্যুট করেছি 2 বছর, আমার সৌভাগ্য হয়েছে এই লাস্ট 2 বছরে। রাইট, দেখলাম। আমাকে আরেকটা কথা বল, যে নাম হলে অনেক কিছু হয়, কখনো এরকমও তো শুনেছি যে তোর নাম করেও অনেক জায়গায় অনেক পয়সা টয়সা তোলা হয়েছে, এরকম হয়েছে আসছি বলে? হ্যাঁ, এরকম হয়। এরকম আমার বলে নয়, এটা প্রত্যেকের অনেক নাম করা আর্টিস্টদের বেশি হয়। আমি অত নাম করা কেউ নই। প্রত্যেকেরই একটা সময়ের পরে এত শো কমে যায়, এরকম হয়। কি করবি তাহলে? কিছুই করবো না, গান গাইবো, গান লিখবো, কম্পোজ করবো। হ্যাঁ, মানে গান শুনবো। মানে তখন যে গান ছাড়া কিছু করার ইচ্ছে কি নেই? কারণ তুই তো অনেক কিছু পারিস, ভালো রান্না করতে পারিস। এটাকে বলেছে খুব ভালো রান্না করতে। রান্নাটা আমি না সত্যি বলছি, আমি আগে না রান্নাটা খুব আমার একঘেয়ে লাগতো। কি বিরক্তিকর একটা জিনিস, একা থাকতে না। এই লকডাউন থেকে রান্নাটার প্রতি একটা দারুণ চিকেন ফিকেন রান্না করে। সত্যি এটা একটা দারুণ ব্যাপার হয়েছে যে আমি জানি আমি দাঁড় করিয়ে দেবো। ঠিক, হ্যাঁ, আমি ঠিক দাঁড় করিয়ে দেবো। কি আছে দেখে নেবো, এবার ছকে নেবো যে কি দেবো, এটা কি ফোড়ন, এটা কি ফোড়ন, এটা কি ফোড়ন। আচ্ছা, ঠিক আছে। এগুলো থাকতে মনে কি চিপে কোনটায় তুই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিবি, কোনটায় 5 ফোড়ন দিবি, ঠিক আছে। এটা রাঁধুনি, মানে এগুলো সব মানে গার্লফ্রেন্ডদের তুই রান্না করে এগুলো খাইয়েছিস? গার্লফ্রেন্ডদের আমি বলছি না, গার্লফ্রেন্ডদের রান্না করে খাইয়েছি কি খেয়াল পড়ছে না মনে হয়। তো তোর বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, মানে তোর সব কিছু হলো, তোকে বাড়ি থেকে বিয়ের জন্য বলছে, তো তুই নাকি অনেক সময় অনেক মানুষজনকে নিয়ে আসছিস, অনেক বান্ধবীরা আসছে, কিন্তু পরে শোনা যাচ্ছে দিদি নাম্বার 1 ওই ভিডিওটা না আমি কোনো ভিডিও বলেছিল কি
সবই তো সেমিফাইনাল অবধি থেকে যাচ্ছে, ফাইনাল হ্যাঁ কেউ ফাইনাল হচ্ছে না, মানে যে বাড়ির লোকজন ভাবছে যে এই হয়তো অর্কর কেউ একজন, এই হয়তো আমার বাড়ির একজনটা অনেকেই লক্ষ্মী হতে ভাবছে। চলেছে। আজকাল কি হয়ে গেছে, এত মানুষজন এত বাবা মার থেকেও আশেপাশের লোক বেশি ভাবছে। তাই না? হ্যাঁ, জাজমেন্টাল যে এই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই ঘুরছে, মানে এই মেয়েটা যখন এর সঙ্গে এসছে তাহলে নিশ্চয়ই এটা এটা তো নাও হতে পারে, মানে এগুলো হয় না তোর বিরুদ্ধে? মানে সবারই হয় এটা, আমি বলছি আমার তোর পাড়া থেকে আমি যদি তোর ইন্টারভিউ করতে যাই দেখবি তোরও ফাইনালটা হচ্ছে না কেন? মানে অর্ক ফাইনালি কাউকে ওই যে বাবা সময়, কারণ তুই কিছু ভেবে এগোতে গেলে না, এগুলো খুব চাপ হয়ে, একটা টার্গেট সেট হয়ে গেলে না। টাফ প্রেমিক? না খুব ক্যাজুয়াল। পসেসিভ প্রেমিক? না খুব ক্যাজুয়াল প্রেমিক। মানে এটা কি তুই নিজেই জাজমেন্ট করিস নাকি তোর ব্রেকআপ হয়ে যাবে বলেছে? এটা আমি আমার কিছুতেই কিছু তোর 11-এর যাকে তুই খুব মানে একটা সময় গিয়ে খুব ছ্যাঁকা খেয়ে ফেলেছিলি। 11-এ 11-12 কি ওটা? আমি যদি খুব ভুল না করি 11-এ না 10-এ না 11 হ্যাঁ 11 হ্যাঁ উচ্চ মাধ্যমিক। কাকে এ ভাই ওটা বাচ্চা। হ্যাঁ মানে তখনও তুইও বাচ্চা, মানে কি বোকা তখন তো এত তুই দর্দ ভরা। কেমিস্ট্রি বই পাশে, আর পাশে আমি কবিতা লিখছি, পরীক্ষা উচ্চ মাধ্যমিক সামনে, কবিতা মনে হয় কি বোকা মানে ওগুলো করতি না? ব্রেকআপ হয়ে যাওয়া বা ধর দুঃখ পেলি তখন শ্রীজাতদার একটা লেখা পড়েছিলাম, রঞ্জিনীকে লেখা আমার চিঠি। আচ্ছা হ্যাঁ, রঞ্জু সোনা তোমার ইমেল পড়ি না আজ তাই, এই অসীমে হপ্তা পিছু 10 টাকা যায় ট্যাগ থেকে, ইংলিশ বাদ বাংলা চালু, শহরের সব রাস্তা ঢালু, গড়াই আবার ফিরেও আসি এক থেকে। তো এই কবিতাটার শেষে কয়েকটা লাইন আমার একদম ভেতরে গেঁথে গেছিল। আচ্ছা যাই হোক, মানে একটা বিরহ মার্কা প্রেমিক, যে তুমি বরং সেটেল করো, গঙ্গারামকে পাত্র ধরো, ফরেন কাটো দুঃখ ব্যবসা আমার নই, আমায় নিয়ে খেলছে সবাই, তুমি সুযোগ পেলেই মুরগি জবাই, তুমি তোমার আমি তো আর আমার নই, ঢপের আকাশ ঢপের তারা, স্বপ্নগুলো বাস্তুহারা, তবে এবার থেকে নৌকা বুঝেই পাল তুলো, আজ এটুকুই সামলে থেকো, আমায় ছাড়াই বাঁচতে শেখো, আদরণীয় ইতি তোমার ফালতু লোক। আরে সত্যি কি তোকে নিয়ে অনেকে খেলেছে? আমাকে না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে নিয়েই কেউ না কেউ খেলেছে। আচ্ছা, আবার যে খেলেছে তাকে নিয়েও কেউ না কেউ খেলেছে, এবার তাকে নিয়ে যে খেলেছে তাকে নিয়েও কেউ না কেউ খেলেছে। আরে বাবা রে, এটা চক্র তৈরি হয়েছে, চক্র। আচ্ছা ফোকে কেন তোকে বেঁধে রাখে বলতো? মানে অর্ক মানে এটা তোর মাঝে মাঝে অভিমান হয় না যে আমাকে? আমার তো দারুণ লাগে। তাই এই সাবজেক্টটা আমাকে এত কিছু দিয়েছে, না ডেফিনেটলি পরিচিতি দিয়েছে, ডেফিনেটলি হ্যাঁ, একটা নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা করে দিয়েছে, এত মানুষের কাছে পরিচিতি দিয়েছে, অনুষ্ঠান দিয়েছে, এত শুভাকাঙ্ক্ষী দিয়েছে, বন্ধু দিয়েছে, এত গুণীজনের সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছে। ঠিক। দেবের সাথে কখনো মুখোমুখি হয়েছে? মানে গানটা শোনার পর দেব কি মানে রাধারানী গাইলি, তারপরে দেব তোকে কি বললো? খুব ভালো বাবু, খুব ভালো গেয়েছিস, ছবি ফবিও দিয়েছিলাম, আমি গেছিলাম, দেবদা খুব ভালো মানুষ, খুব সাধারণ, মানে আমি যে দীপক অধিকারী মানে দেবের সামনে বসে আছি, অনেকক্ষণ ছিলাম সামনে, প্রতিদার সঙ্গে গেছিলাম, কি সাধারণ, মানে এরকম আমার মনে হয় না একটা, ওই যে বললাম বড় জায়গায় যেতে গেলে ছোট হতে হয়, তো শেখার আছে প্রচুর কিছু। শেষ করব, শেষে অর্কর কবিতা এবং গান দুটোই। হ্যাঁ মানে এটাও লেখা একটা খুব কঠিন সময় পেরিয়ে যাওয়ার পর। আচ্ছা, আমাদের অনেক সময় গিয়ে আমার নিজের লাইফ বলে শুধু না, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও মনে হয়েছে যে প্রত্যেকটা সময় আমরা নিজেরা অনেক ভুল করে ফেলি। হ্যাঁ, তো অ্যাটলিস্ট ওই ভুলগুলো মানিয়ে, অভিমানগুলো মিটিয়ে, মানে অভিমান অভিযোগ একটা সেতু, ওটাকে পেরিয়ে গিয়ে ভালোবাসা পূর্ণতা পাক, মানে ভালোবাসাটা থেকে যাক। তো এটা একটা এত খারাপ কথা, মানে ভালোবাসা নিয়ে এত ভয় সবসময় বললে হবে না, পজিটিভ একটা কিছু বলতে হবে। তো কবিতার নাম পূর্ণতা পাক। সময়ে পেরিয়ে যাই, সাগর পেরোতে চাই, পেরিয়ে ক্লান্ত হয়ে থামি, আসলে দিনের শেষে মাটিকে আঁকড়ে ধরি, দেরিতে বুঝেছি গিয়ে আমি, অনুভূতি ফেলে আসা বিচ্ছেদ কলোনিতে, গোলাপ শুকিয়ে গেলে যাক, শুধু অভিমান অভিযোগ সেতুর এপারে এসে ভালোবাসা পূর্ণতা পাক। বাহ! প্রথম আলাপ থেকে যত যা স্মৃতির মোড়, কথাও ফুরিয়ে গেছে কত, বিকেলে দেখেছি আমি পাখিরা বাসায় ফেরে, দূরে চলে যাক তারা যত, কে জিতেছে কে হেরেছে হিসেব রাখিনি আমি, সেসব না হয় আজ থাক, শুধু অভিমান অভিযোগ সেতুর এপারে এসে ভালোবাসা পূর্ণতা পাক। সাগর কিনারা থেকে যত দূর চোখ যায়, ভালোবাসা সেইখানে বাঁচে,
সেই জীবিত প্রেমের কথা বালিতে আঁচড় কেটে প্রমাণ হিসেবে লেখা আছে। সাগরের নোনা জল আচমকা ঢেউ লেগে লেখাগুলো ধুয়ে গেলে যাক, শুধু অভিমান অভিযোগ সেতুর এপারে এসে ভালোবাসা পূর্ণতা পাক।